এই যে আমাদের হেসেলে আজকে হ্যাংলা হেসেলে তুমি গপ্পবুড়ির হেসেল থেকে কোন রান্না নিয়ে আজকে আমাদের হেসেলে সেটা বলো। সুজাতা, আগেই তোমাকে আমি পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি, মানে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি শুভ শারদিয়া সকলকে। এবং আজ যে রান্নাটা করব সেটা একটা সাবেকি রান্না। এই রান্নাটার নাম হচ্ছে মরিচ চিংড়ির পোলাও। তো যেখানে মরিচ থাকছে, চিংড়ি মাছ থাকছে এবং পোলাও আমরা জানি এটা পলানের একটা পদ, সেটাই আজকে আমরা নিয়ে এসেছি, যেটা গপ্পবুড়ি হেসেল একটা সিগনেচার ডিশ। কিন্তু আমরা যখন রিসার্চ করেছিলাম তখন দেখলাম যে এটা বেশ একটা সাবেকি রান্না, পুরোনো দিনের রান্না যেটা করা হয়, এবং সেটাকেই আমরা কিছুটা আমাদের মতো করে একটু মডিফিকেশন করে আমরা নিয়ে এলাম। তার মানে একটা সাবেকি রান্না, কিন্তু কিছু নতুনত্ব রয়েছে, সেটা গপ্পবুড়ির হেসেলের নতুনত্ব, যেটা আজকে আমাদের হ্যাংলা হেসেলে এসেছে এবং হ্যাংলা হেসেলের দর্শকদের জন্য এসেছে। পুজোর প্রিপারেশন বলতে তো বোঝায় কেনাকাটা, পুজোর প্ল্যানিং, সেগুলো তোমার কেমন চলছে সে গল্পও শুনবো, তবে রান্না করতে করতে। একেবারে ওকে, তাহলে শুরু করি আজকে রান্না। একেবারে খুব সহজ একটা রান্না। আমি শুরুতেই বলি যে আমি গোবিন্দভোগ চাল, যেটা আমি মোটামুটি সেদ্ধ করে নিয়ে এসেছি। এটা যেমন ভাবে আমরা পোলাও বানাই, কাঁচা চাল ভিজিয়েও এটা করা যায়, কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে এসেছি যাতে এটা খুব চটজলদি হয়ে যায়। চিংড়ি মাছটা ভাজা রয়েছে, কিন্তু এর মধ্যে কোনো নুন হলুদ কিছু দেওয়া নেই, শুধু সাদা তেলে ভেজে তুলে রাখা হয়েছে। বেরেস্তা রয়েছে কিছুটা, এটা ঘিয়ে ভাজা বেরেস্তা, এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু ফোড়নের জন্য রয়েছে, যেটা পোলাও তৈরি হবে। একদম, তাহলে আমি কড়াইটা দিয়ে দিই তোমাকে। একেবারে কড়াইটা অন করে দিলাম। একদম সুজাতা, আমরা শুরু করব। ঘি তেলের একটা সংমিশ্রণ থাকবে, কিন্তু আমি আবারও বলছি যেহেতু এটা একটা সাবেকি বাড়ির রান্না, তো সেক্ষেত্রে ঘিয়ের পরিমাণটা একটু বেশি থাকবে, তেলটা পরিমাণ একটু কম। তাহলে আগে তেলটা দিয়ে দিই একটু। আচ্ছা, এখানে কতটা চাল নিয়েছো? কতটা চাল? আমি মোটামুটি এটা যে চালটা নিয়েছি আমি 400 গ্রাম মতো চাল নিয়েছি। 400 গ্রাম। আচ্ছা, তেল দেখো, তেলটা আরেকটু তুমি দিতে পারো। হ্যাঁ, ব্যাস এইটুকুনি যথেষ্ট। এবং এর মধ্যে তুমি 2 টেবিল চামচ তুমি ঘি দিতে পারো, কারণ এটা যেহেতু মরিচ আর চিংড়ির পোলাও, তো সেক্ষেত্রে চিংড়ির পরিমাণটা একটু বেশি থাকে, কারণ এটা একটা স্বাদটা অন্যরকম তৈরি করে। আর এখানে আমি যে চিংড়ি মাছটা ব্যবহার করেছি, একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। খুব ছোট চিংড়ি মাছ দিয়ে এটা খুব একটা ভালো লাগে না, মানে অনেকটা ফ্রাইড রাইসের মতো হয়ে যায়। কিন্তু এটা যেহেতু মরিচ চিংড়ির পোলাও, সেক্ষেত্রে চিংড়ি মাছটা একটু বড় নিলে তার স্বাদটা অন্যরকম হয়। এবং চিংড়ি মাছের মাথা শুদ্ধ আমি নিয়েছি, যাতে নির্যাসটা যাতে বেরিয়ে আসে পোলাওর মধ্যে। ঘি আর তেল মোটামুটি গরম হচ্ছে, তো ইতিমধ্যে আমরা যেটা করি, আমরা ফোড়নটা দিয়ে দিই, কারণ এটা রান্না ভীষণ সহজ। আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দিয়ে দিই দুটো? হ্যাঁ, দুটো তেজপাতা তুমি দিয়ে দাও, আরো একটা তেজপাতা তুমি দিতেই পারো, কারণ এই গন্ধটাই গরম মশলা সবকিছু মিলিয়ে একটা গন্ধই থাকে। শুকনো লঙ্কা তুমি 2-3টে দিয়ে দাও। একটু ভেঙে দিই? তুমি ভেঙেও দিতে পারো, গোটাও দিতে পারো। আচ্ছা, তাহলে গোটাই দিয়েছিলাম। একদম একটু গোটা গরম মশলা ফোড়ন হবে। গোটা গরম মশলা। এখানে কিন্তু লবঙ্গ দেখতে পাচ্ছি না। লবঙ্গ এটার মধ্যে লাগে না, কারণ মরিচের গন্ধটা এতটাই স্ট্রং যে মরিচ দিয়েই যেহেতু পোলাওটা, তো সেক্ষেত্রে গরম মশলা আমি অল্প একটু ব্যবহার করছি। আচ্ছা, এলাচ, দারচিনি একদম ঠিক আছে। মরিচটা এবারে ব্যবহার করতে হবে, কারণ মরিচের পরিমাণটাই কিন্তু এই পোলাওয়ের আসল নির্যাসটা। তুমি মরিচটা দিয়ে দাও। গোলমরিচ তুমি 2 টেবিল চামচ তো দিতেই হবে। তুমি মানে যেহেতু তুমি টিস্পুন ইউজ করছো, আমি বলবো 3 টেবিল টিস্পুন তুমি মরিচটা ব্যবহার করতে পারো। আচ্ছা, কারণ এই যে মরিচটা ফুটছে, পুরো ঘি আর তেলের মধ্যে কিন্তু পুরো নির্যাসটা চলে আসছে। আচ্ছা, এটাই প্রধান মশলা। একদম, এটাই প্রধান মশলা, আর কিচ্ছু লাগবে না। মরিচ আর চিংড়ি, এই কারণেই নাম হলো মরিচ আর চিংড়ির পোলাও, কারণ এটা গন্ধটা একদম অন্যরকম হয়। এবার তুমি একটু কিশমিশ দিয়ে দাও সুজাতা। কিশমিশ দিয়ে দেব। কিশমিশ তো যে যেমন, তবে খুব বেশি দিলেও ভালো লাগবে না, আবার খুব কম দিলেও ভালো লাগবে। মোটামুটি সবটাই দিয়ে দিলাম। হ্যাঁ, যেহেতু এটা একটা পোলাওর পদ, সেক্ষেত্রে একটু কিশমিশ মুখে ভালোই লাগে। হ্যাঁ, একটু মিষ্টি থাকবে, আবার মরিচের ঝালটাও রয়েছে, গন্ধটাও রয়েছে বিশেষ করে। আচ্ছা, যেমনি সাধারণত পোলাওয়ে অনেকে কাজু দেয়, এটা তুমি কাজু দিচ্ছ? আমি কাজু ব্যবহার করছি না, কারণ ট্র্যাডিশনাল এই রেসিপিটার মধ্যে কিন্তু কাজুর ব্যবহার নেই। এবারে তুমি এক এক করে একটু চিংড়ি মাছ দিয়ে দাও। একদম ঠিক আছে। চিংড়ি মাছটা যদিও বা ভাজা আছে, কিন্তু যেহেতু মরিচ আর চিংড়িটা আমি ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমি চিংড়ি মাছটা একবার ভেজে নিচ্ছি, যাতে গন্ধটা চলে আসে একদম, মানে মরিচের গন্ধটা চিংড়ি মাছের সঙ্গে মিশে যায়। কারণ পুরো জিনিসটা কিন্তু খুব সহজ, খুব চটজলদি। মানে এটা যে কোনো সময় বাড়িতে চিংড়ি মাছ আর গোবিন্দভোগ চাল তো সকলে বাড়িতে থাকে, চিংড়ি মাছ থাকলে এটা করে ফেলা খুব ইজি। এবারে যেটা করতে হবে, আমাদের চালটা দিয়ে দিতে হবে। চালটা মোটামুটি আমি 400 গ্রাম চাল নিয়েছি। চিংড়ি মাছটা এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতো, মানে মোটামুটি অলমোস্ট ইকুয়াল কোয়ান্টিটি, কারণ স্বাদটা তো আর একটু বেশি আনতে হবে। হ্যাঁ, মানে চিংড়ির গন্ধটাও তো পোলাওয়ের মানে চালের মধ্যে ঢুকবে। এবারে আলতো হাতে আমাকে এটাকে পুরোটা শুধু
স্টার ফ্রাই করতে হবে, আর কিছুই না। এই পোলাওটা বানানো এমনিতেই ভীষণ সহজ, শুধু স্টার ফ্রাই করা। এবং এই তুমি দেখতে পাচ্ছ যে মরিচ এর একটা গন্ধ কিন্তু অলরেডি বেরোতে শুরু করেছে। আর চিংড়ি মাছের মধ্যে কিন্তু কোনো রকম নুন হলুদ কিছু নেই, কিন্তু চিংড়ির ভাজলে যেহেতু নিজস্ব একটা রং থাকে সেইটা বেরিয়ে আসছে। একদম, এটা একটা খুব পুরাতনী রান্না যেটা আমরা আমাদের ক্রমণীর মধ্যে ব্যবহার করেছি, এবং সকলে মোটামুটি খেয়ে বলেছেন এটা একটু অন্যরকম। পুজোর ভোগেও দেওয়া হয়। আমরা জানি যে পুজোর 4 দিন দেবীকে আমরা চিংড়ি মাছের মালাইকারি, মানে চিংড়ি মাছও কিন্তু ভোগ দেওয়া হয় অন্যান্য ভোগের সঙ্গে, যেখানে আমিষ পদ নিবেদন করা হয় আর কি। তো সেক্ষেত্রে চিংড়ি মাছের পোলাওটা হতেই পারে মরিচ চিংড়ি অন্যভাবে। একদম তাই। আর আমরা যেহেতু পুজোর রান্নার মধ্যেই রয়েছি, এটা মানে এই যে আজকের এই রান্নাটা মূলত সপ্তমীর কথা ভেবেই কিন্তু আমরা রেখেছি যে সপ্তমীর দিন এই রান্নাটা তো হতেই পারে, কারণ অষ্টমীর দিন যেহেতু নিরামিষের দিন, সেই দিনটা বাদ দিচ্ছি আমরা। তো আমিষ খাওয়ার মধ্যে নবমীর দিন আমরা বেশি প্রেফার করি একটু মাটন থাকবে। একদম, তো সেই জন্য নবমী মাটন ছাড়া ইম্পসিবল। তো সেই জন্য সপ্তমীটা মানে মাছ দিয়ে আমরা শুরু করতেই পারি। আর এখন বাজারে প্রচুর ইলিশ মাছ, তাই পুজোর সময় জমিয়ে সকলে ইলিশ খান। আচ্ছা, এবারে যেটা আমাদের করতে হবে যে একটা গুরুতর কাজ, সেটা হচ্ছে যে যে কোনো পোলাওয়ের সাথে নুন আর চিনির পরিমাণটা আমাদের দিতে হবে। ঠিক, আর একটু নুন লাগবে, এতটা ব্যাস। কারণ চিংড়ি মাছের মধ্যে কিছু নেই যেহেতু। আর চিনির পরিমাণটা লাগবে, কারণ যেহেতু পোলাও একটু মিষ্টি হয়, তো সেক্ষেত্রে আমরা যেহেতু মরিচ ব্যবহার করেছি, তো মরিচের তো নিজস্ব একটা গন্ধ রয়েছে, একটা ঝাল রয়েছে। সেটা কিন্তু দেখো তুমি এই পুরো পোলাওয়ের মধ্যে কিন্তু সেটা চলে আসছে। এতটা দেব, আরেকটু লাগবে, যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি না, পোলাও বলে আরেকটুখানি চিনি লাগতেই পারে। কারণ যেহেতু মরিচের গন্ধটা আছে, অনেকের যারা ঝাল খান না তাদের ক্ষেত্রে কিছুটা তারা কাস্টমাইজ করে নিতে পারেন। এইবারে একটা টুইস্ট যেটা এর মধ্যে আমরা গপ্পপুরি হেসেলে এনেছি, সেটা হচ্ছে যে কোনো পোলাওয়ের মধ্যে কিন্তু ভাজা পেঁয়াজের একটা নিজস্ব গন্ধ রয়েছে। তো যেহেতু পোলাওটা হচ্ছে, এবার এই যে বেরেস্তাটা আমরা নিয়ে এসেছি, এবার তুমি বেরেস্তাটা একটু একটু করে। আচ্ছা, এটা তুমি বলছিলে এটা ঘিয়ে তোমরা ভেজে রাখা, ঘিয়ে ভাজা পেঁয়াজ বেরেস্তা তৈরি করা আছে। এটা পুরোটা দিয়ে দাও, অর্ধেকটা তুমি দাও, আমি বাকিটা গার্নিশিং এর জন্য রাখছি। কারণ এই ভাজা পেঁয়াজের একটা কিন্তু গন্ধ রয়েছে, যেটা কিন্তু পোলাওয়ের মধ্যে একটা অন্যরকম গন্ধ নিয়ে আসে। আমরা জানি যে কোনো রকম ভাজা পেঁয়াজ রান্নার মধ্যে বা পোলাওয়ের মধ্যে ভালোই লাগে। এই বাকি পেঁয়াজটুকু আমাদের রইলো, সেটা আমরা গার্নিশিং এর জন্য রাখছি। এটা তো খুব কম সময়ের একটা রান্না, এটা ভীষণ কম সময়ের রান্না। মূলত যেটা করতে হবে, চিংড়ি মাছটা ভেজে নিতে হবে, আর বেরেস্তাটা তৈরি করে নিতে হবে, আর চালটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগছে। এটা অনেকে ভেজানো চাল দিয়েও করতে পারেন, কিন্তু এটা যেহেতু গোবিন্দভোগ চালটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিলে কি হয়, খুব তাড়াতাড়ি এটা ব্যাপারটা হয়ে যায় আর কি। আচ্ছা, আমাদের পোলাও রেডি একদম। তাহলে অফ করে দাও, একদম অফ করে দাও। এবং এটাকে এবার আমরা সার্ভ করব, গার্নিশ করব, এবং আমরা পোলাও আমাদের তৈরি। এটা আমি তোমার জন্য, যেহেতু পূজোর রান্না, একটু পূজোর টাচ তো থাকতে হবে, আমি এটাকে এখানে রাখলাম। আমি একদম সুন্দর কলা পাতায় পরিবেশন করব। কারণ এই রান্নাটা কিন্তু তুমি সুজাতা, আমার মনে হয় একটু গন্ধ পাচ্ছো। একটু না, খুব সুন্দর একটা ফ্লেভার, একটা অ্যারোমা আসছে, যেটা বেশ ভালো লাগছে। এই যে একটা পোলাওয়ের যে একটা সব মিলিয়ে একটা ব্যাপার, যেখানে আমরা ব্যবহার করছি চিংড়ি মাছ, যেখানে আমরা ব্যবহার করছি বেরেস্তা এবং গোবিন্দভোগ চাল, এই সবটার কিন্তু নিজস্ব একটা স্বাদ রয়েছে, ঠিক, যেটা এই পোলাওটাকে একটু অন্যরকম করে তোলে আর কি। আমাদের মোটামুটি পোলাও একদম এভাবেই আমরা সার্ভ করব, এর সঙ্গে চিংড়ি মাছ ইত্যাদি সবটাই এভাবেই থাকছে। মরিচ চিংড়ির পোলাও রেডি। একদম মরিচ চিংড়ির পোলাও সপ্তমীর একটা স্পেশাল রান্না, এবং অবশ্যই গপ্পপুরের হেসেলের একটা সিগনেচার ডিশ এটা। যেটা আজকে আমাদের হ্যাংলা হেসেলে এবং অরিজিৎ খুব সুন্দর করে, খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটা রান্না আমাদের এবং আপনাদের উপহার দিল। এবারে তোমার আর আমার দায়িত্ব বা কাজ, এটাকে টেস্ট করতে হবে। আগে তুমি চেখে দেখবে। ঠিক। অসাধারণ খেতে হয়েছে। থ্যাংক ইউ। মরিচ চিংড়ি সবকিছু মিলিয়ে, সঙ্গে চিংড়ি মাছের গন্ধ, মরিচ চিংড়ির পোলাও একটা সাবেকি রান্না গপ্পপুরি হেসেলের তরফ থেকে হ্যাংলা হেসেলের জন্য এই শারদিয়াতে। একদম তাই, যেমনটা শুরুতেই অরিজিৎ বলছিল যে এর মধ্যে মরিচ, বেরেস্তা মানে পেঁয়াজের
চিংড়ির সুন্দর একটা ফ্লেভার, সব মিলিয়ে সত্যি একটা দুর্দান্ত রেসিপি। এবং পুজোর আবহে এরকম পোলাও যদি সপ্তমীতে থাকে, মানে খাওয়ার জন্য যদি থাকে, তাহলে তো কথাই নেই, খুব ভালো জমে যাবে সপ্তমী। তোমার জন্য আমাদের হেসেলে যখন এসছো, ছোট্ট একটা উপহার তো তোমার জন্য থাকবে। এই উপহারটা অনেকটাই বড় এবং এই উপহারটা একদম মানে মনের মণিকোঠায় রেখে দেওয়ার মতো, কারণ গপ্পবুড়ির হেসেল এবং হ্যাংলা হেসেল এই দুই মিশেলে কিছু কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো একদম ধরে রাখার, ঠিক তেমনভাবেই কিন্তু আজকের এই মুহূর্তটা এবং এই পুজোর আবেশে সবকিছু মিলিয়ে আমরা সবাই মিলে যে উদযাপন করছি, এটাই কিন্তু একটা অসম্ভব ভালো লাগার। ঠিক কথা। আর অরিজিতের কথা রেশ ধরেই আজকে শেষ করব, কারণ পুজোর আবহের মধ্যে যখন রয়েছি, একরাশ ভালো লাগা এমনিতেই রয়েছে। আর এই ভালো লাগার মধ্যে আপনারাও সকলে খুব ভালো থাকবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা সপ্তমীর দিনে আমাদের এই রেসিপিটি বাড়িতে বানাচ্ছেন, তারাও কিন্তু অবশ্যই একবার কমেন্ট সেকশনে জানাবেন যে অরিজিতের এই স্পেশাল একটা সাবেকি রেসিপি আপনাদের কেমন লাগলো। আপনারা যখন বাড়িতে বানিয়ে যখন অন্যকে পরিবেশন করছেন বা নিজেরা খাচ্ছেন, সকলের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। কারণ সারা বছর যেমন আপনাদের সঙ্গে আমরা থাকি, আপনারাও আমাদের সঙ্গে থাকেন, সেভাবে পুজোর কটা দিনও নিশ্চয়ই থাকবেন এবং খুব ভালো থাকবেন। আর অবশ্যই পুজো খুব ভালো করে কাটাবেন। নমস্কার।